ঢুকনের আগে মনে করেন এখন সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটটা এক জায়গায় ভাই চামড়ার দাম নেই, চামড়ার দাম নেই, গোডনে ঢুকতে ঢুকতে এর আগে মনে করেন আর একবার চামড়ার দাম নেই। লবণের দাম হয়েছে মনে করেন 1100 টাকার বস্তা 1500 টাকা হয়েছে ওখানে, কাজ বন্ধ করে বয়ে থামান লাগবে, আর লবণ না দিলে মাল পচে যাব। প্রতি বছর কোরবানির ঈদ এলেই পশুর চামড়ার বেচাকিনা ও প্রক্রিয়া নিয়ে তৈরি হয় জটিলতা। দীর্ঘদিনেও এই সমস্যাটির সমাধান হচ্ছে না কেন? সারা বছর যে পরিমাণ চামড়া পাওয়া যায় তার অর্ধেক অর্থাৎ 50 ভাগই আসে কোরবানির ঈদে, কিন্তু প্রত্যেক ঈদেই এই চামড়া বেচাকেনা আর দরদাম নির্ধারণ নিয়ে তৈরি হয় নানান ধরনের জটিলতা। ট্যানারি শ্রমিকদের অভিযোগ, চামড়া সংরক্ষণের অভিজ্ঞতা না থাকায় মূল্যবান চামড়া নষ্ট করে ফেলে মৌসুমী ব্যবসায়ীরা। এতে ট্যানারি মালিকদের অনেকেই চামড়া কিনতে চান না, আর এ নিয়েই দুপক্ষের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব থেকে মুক্তির উপায় কি? হয়তো দেখা যায় অনেক গাড়ি আইয়ে ঈদের সময় এই তো ঠেলা দিয়ে আসে, ভ্যান দিয়ে আসে, ছোটো ছোটো পিক আপে আসে, বড় বড় গাড়িতে আসে, তখন তো সিঙ্গেল রাস্তা একটু গ্যাদারিং তো হবেই। আমি 50 টাকা ফুট দিলাম, 50 টাকা ফুটের রেট হিসাবে যদি তারা মাল কারখানায় ঢুকিয়ে দেয়, তখন দেখা গেছে যে 50 টাকা ফুট দেয় না, তারা দিতে চায় 45 টাকা অথবা 48 টাকা। হ্যাঁ, তখন বলে যে আপনার সাথে কথা আমি কাটাকাটি কইরা নিছি যে আমাকে এই রেট দেবেন ফুট। এখন এই রেট যদি দেন তাহলে তো আমার লোকসান হবে, আমি ক্ষতিগ্রস্ত হব। পার্টিদেরকে অনেক টাইমে তো মালিকেরা লাঞ্ছনা বঞ্চনা দেয়। লাঞ্ছনা বঞ্চনা দেয় কীভাবে? ধরেন আপনার 1 কোটি টাকার মাল আপনার থেকে আমি নিলাম, আমি মালিক, আপনার পার্টি। হ্যাঁ, এই টাকাটা দেখা গেছে এক কোরবান হইতে আর এক কোরবান পর্যন্ত মালিকেরা ঘুরায়। হ্যাঁ, ওই ক্ষেত্রে অনেক টাইমে কাঁচামাল নিয়ে অনেক পার্টি আসতে চায় না। কোরবানির ঈদকে কেন্দ্র করে পাড়া মহল্লায় মৌসুমী চামড়া ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে ওঠেন। তারা কেউ চামড়া শিল্পের সাথে সরাসরি জড়িত নন, লাভের আশায় অল্প টাকা বিনিয়োগ করলেও মূলধন তুলতেই হিমশিম খেয়ে যান শেষ পর্যন্ত। যে টাকায় চামড়া কেনেন সেই টাকাই দিতে চান না আড়তদার। আমি যেন বসের কাছে যে মহাজন ট্যানারির হ্যার কাছে যে আমি আগেই মনে করেন কয় দাম কম আমার এরকম বয় দেয়, ওই বয় দেওয়ানোর আগে এক কাছে বেচা থুই এমন লাগে। গেলে কয় গোডনের পরিমাণ মতো জায়গা আছে, মানে হ্যাঁ যে চামড়া সব রাখনের কলম জায়গা আছে, তারপরে কয় চামড়া প্রচুর হয়ে আছে, স্টক হয়ে আছে, আর কিনুম না। ঢাকার বাইরের চামড়া পড়ছে, এই চামড়ার লইতে গেলে তুমি চামড়া লন যাবো না। মানে ওরা যে জিনিসটি দেখায়, এই জিনিসটি দেখাইতে গেলে আমরা মনে করেন মাথায় আসছেন, এত টাকা তার চামড়া কিনে লয়ে গেছি, লয়ে যাওয়ার পরে হনে গিয়ে আমরা বিচারটা দিমু কার কাছে? হনে কয় গোডন ভরা, একবার কয় গোডন খালি নাই, বেচ্চা যান। এই পানির দরে হন সঙ্গে বেচ্চা যে সঙ্গে বেচ্চা টাকাটা গনি, ওর সঙ্গে মাথায় আর দল লাগে, কিনলে আর দল লাগে। কিনে আনছি 20 টাকা ইঞ্চি করে, হনে গা কয় 15 টাকা, আরও কম কয়, আরেকজনে কয় 60 টাকা। তাহলে আমরা কই যাম? ওখানে চামড়া নিয়ে গেলে বলে কম দাম, এখান থেকে এক দামে কিনি, ওখানে না আরেক দামে বিক্রি করতে হয়। ঠিক আছে, আবার বিভিন্ন ধরনের অজুহাত দেখায়। দেখা গেছে বলতে চামড়ায় লবণ মাখানো হয় নাই, লবণ দেওয়া হয় নাই, বা আপনার ওই যে চামড়া কাটা ছিঁড়া, এরকম ধরনের প্রবলেম মানে ওখান থেকে আর কি ওরা সৃষ্টি করে দেয়, এ কারণে ওখান থেকে দাম কমাই দেয়। আমি আজকে মনে করেন 15-20 বছর ধরে প্রতি কোরবানিতে আমি চামড়াটা কিনি, কেউ থেকে হাওলা টাকা নেই, নিয়ে চামড়াটা কিনি। কেনার পরে মনে করেন আমার চামড়া কিনা 10 টাকা। সাপোজ একটা কথা বলি, আমি ওইখানে গেলে আমাকে বলে 5 টাকা। তা আমি গত বছরও আমি প্রায় 60,000 টাকা লস দিয়ে আসছি। আসলে কি না বুঝে আপনারা কি আসলে চামড়াটা কেটে ফেলেন? না না, চামড়া কাটবে কেন? আমাদের তো আগে থেকে সতর্ক করে দিই যে চামড়াটা কাটলে কিন্তু ওখান থেকে নিবে না, এটা তো আমাদের বলাই আছে। যারা কষাই, যারা গরু কাটে বা ই করে, তো বলে দেয় চামড়া কাটলে কিন্তু চামড়া বিক্রি হয় না, এটা আমরা জানি। তারপরে ওরা দেখা গেছে বিভিন্ন ধরনের অজুহাত দেখায় যে চামড়া কাটা, কিন্তু ওরা তো আবার খুলে আমাদের দেখাইতেছে না যে চামড়া এটা কাটা, এটাই ওরা টাইনে টাইনে নিয়ে দিতেছে, ভিতরে ফেলাইতেছে, বাই চামড়া কাটা এই কম দাম। দেখা গেছে এখান থেকে 1200, 1250, 2000 টাকা চামড়া, ওখানে গেলে পরে 1000 টাকা, 900 টাকা, এরকম ধরনের মানে বলে আর কি। আমরা তো চামড়া কেনার সময় দেখেই কিনি যে কোনোটা ছিঁড়া ফাটা আছে কিনা,
ওগুলো তো আমরা নেই না, তারপরে ওখানে গেলে একই অজুহাত। তারপর রাস্তায় যাওয়ার পথে তো কত রকমের বাধা বিঘ্ন তবে আছে। আমরা এখানে তারপর চামড়াটা যখন আমরা কিনি কাস্টমারের থেকে, ও আমরা খুলে দেখে নেই কোনো কাটা সেরা নাই, তারপরে ওরা বলে যে এই যে কাটা, ওই যে কাটা, এই লবণদার নাই। আমরা মনে করেন 12টার ভিতরে চামড়া কিনে আমাদের শেষ, 4টার আগে আমরা চামড়াটা নিয়ে ওইখানে যাই। হ্যাঁ, নেওয়ার পরে ওরা বলে যে দাম নাই, বাজার পড়ে গেছে গা, এই যে এই বিভিন্ন ধরনের কথা বলে তারা চামড়াটা নেয়, নিয়ে আমরা যে দামে কিনছি তার 4 ভাগের 1 ভাগ পাওয়া যায়। তার সরকারে তাদেরকে রেট দেয় একটা, তারা কিনে আরও রেটে, কিন্তু তারা আমাদেরকে সরকারের রেটটা দেয় না। চামড়া সংরক্ষণ করে আড়তে দেরি করে পৌঁছানোর পিছনে যানজটকেই দায়ী করেন মৌসুমী ব্যবসায়ীরা। আর দরদামের ক্ষেত্রেও ন্যূনতম ধারণা থাকে না তাদের, আর এ কারণেই কেনার চেয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হন তারা। আর কাটাছেঁড়া থাকলে তো কথাই নেই। এখানে বাজারের একটা হিসাব আছে এখানে। এখন সকালতে নিয়ে মনে করেন সন্ধ্যা পর্যন্ত একরকম দাম থাকে, রাত্রে যখন অ্যাভেলেবেল মাল এসে পৌঁছে যায় চতুর্দিকের, তখন ওই সব মালগুনা এসে কোনো জায়গা পায় না, তখন মালগুলো হয় নরমের দিক দিয়ে ভাগ হইতে থাকে একটু একটু। ওয়েদারের কারণে মালটা নরম হয়ে যায়, কাজে অটোমেটিক তারা দাম কম পায়। চামড়াটা আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, দেরি হতে মালটা এরি হয়ে যায়, পছন্দশীল, তখন দামটা এমনি কম হয়ে যায়। সবচেয়ে ভালো হবে সিজন ব্যবসায়ীরা যারা অনেকে আছে, যে হাজারীবাগ থেকে বিভিন্ন পোস্তা যেমন ফরিয়ার আছে, অনেক আছে, তারা যদি ব্যবসা করে, পাশে যারা চামড়ার সাথে জড়িত এদেরকে 2-1জনের পাশে নিয়ে যদি তারা চামড়া কিনে, তাহলে আমি মনে করি লাভবান হবে। কারণ স্কোয়ার ফিট হিসাবে তাদের ধারণা হবে, সিলেকশন হিসাবে ধারণা হবে, ধারণাটা তারা পাবে। তাহলে ওরা ওইভাবে কমে চামড়াটা কিনবে, আমরা ওদের কাছ থেকে ওইভাবে কিনতে পারবো। ঢাকা শহরে যারা আপনার কোরবানি হয়, এটা তো সহজেই হয়ে যায়। এই মালটাকে যাতে এই চামড়াটার উপরে যত বেশি সময় না দেওয়া হয়, তাড়াতাড়ি এটাকে ওই যেখানে যাওয়া দরকার চামড়া ওখানে নিয়ে আসে। আর লবণ যদি দিতে হয়, লবণ তো সবাই দেয় না, যারা আমরা ব্যবসায়ী আছি আর আপনার রানিং ব্যবসায়ী যারা আছি, ওনারা তো তাড়াতাড়ি লবণ দেওয়ার চেষ্টা করেন। তবে ভিন্ন মত দিলেন কিছু মৌসুমী ব্যবসায়ী। তাদের দাবি, কৃত্রিম সংকট দেখিয়ে চামড়া না কেনার কথা জানান আড়তদারেরা। যখন মৌসুমী ব্যবসায়ীদের ভিড় বেড়ে যায়, তখনই শুরু হয় তাদের সংকট। আর তখনই সরকার নির্ধারিত দামের চেয়েও কমে বিক্রি করতে বাধ্য হন তারা। গভর্নমেন্ট যে রেটটা দেয় ওরা আমাদেরকে সেই রেটটা দেয় না। হ্যাঁ, তারপর নেওয়ার পরে বলে চামড়াটা কাটা হয়ে গেছে, চামড়াতে লবণ নাই, এই সমস্যা, দেরি করে ফেলছেন, নানান সমস্যা। আমরা প্রায় গত 10-12 বছর লসে দিচ্ছি। তো এখন আমরা চিন্তা করছি আগামীতে আর এই ব্যবসাটা আমরা চালাবো না। এই সমস্যাটা মানে পুরোটাই সিন্ডিকেট। অনেক সময় আমরা নাজেহালে হই, আপনার বিভিন্ন শারীরিকভাবে আমরা নাজেহালে হই। ওখানে স্থানীয় কিছু বখাটে সন্ত্রাসী আছে, ওরা আমরা জোর করে চামড়া রেখে দিতে চায়, কম না দিলে বলে ঠিক আছে চামড়া রেখে যাও, পুরো ট্রাক রেখে দেয়, আমাদের টাকা পয়সা, আমাদের মোবাইল টোবাইল রেখে দেয়। এটা সব চামড়া তো আর কাটা হয় না, এগুলো সব টোটালি মিথ্যে কথা। ওরা শোনেন, ওরা তো চামড়া অনেক সময় চেকই করে না। ওরা বলে, আমরা বলি ট্রাকে কয়টা 100 চামড়া, ঠিক আছে 100 না, ওরা তো চেক করে না। তো কাটা কীভাবে বুঝলো সে চামড়াটা কাটা? সে তো চেক করবে নাকি? সে তো চেকই করে না। ওরা মনে করেন ছোটো একটা চামড়া 800 টাকার দাম, ঠিক বড় চামড়া ঠিক 800 টাকাই বলে। ও এত বার্গেটিং করার পর 1 টাকা বেশিও দেবো না, যে 800 সমান দাম, সবগুলো একই দাম। আপনি মনে করেন 100 চামড়া আছে, 100-র মধ্যে হয়তো 25টা ছোটো, 75টা বড়, না বলে যে সব গড়ে একদম। মাঠ পর্যায়ে চামড়া কেনা মৌসুমী ব্যবসায়ীদের প্রশ্ন। বিষয়টি পূর্ব নির্ধারিত হলেও আড়তে গিয়ে চামড়া বিক্রির প্রক্রিয়া এবং দরদাম নিয়ে এই ভোগান্তি কেন? ট্যানারি ব্যবসায়ীদের সাথে কথা বলতে আমরা ঘুরেছি হাজারীবাগ, পোস্তাখাল এবং লালবাগ এলাকায়। এখানেও আছে ভিন্ন মত। তবে সব কিছুতে ছাপিয়ে চামড়ার মাপযোগের জ্ঞান না থাকার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। আমরা স্কোয়ার ফিট হিসাবে কিনলে ওদের পিস হিসাবে সামঞ্জস্যতা বজায় থাকে না, যার কারণে ওরা বলতেছে ওরা ক্ষতিগ্রস্ত। আমরা তো স্কোয়ার ফিটের বাইরে আমরা কিনবো না। যে দামটা আছে আমাদের, এই দামের থেকে একটু কম দামে কিনে, তাহলে যা ওদের লসটা হবে না। এখন আমাদের রেট হলো ধরেন 500 টাকা, 600 টাকা, ওরা এই মালটা কিনে 800-1000 টাকা, তাহলে তো ওরা লস খাবে না। না, আমরা অ্যাকচুয়ালি কম দাম দিচ্ছি না। ওরা যে মালটা নষ্ট হয়ে যায়, হেড সিলে হয়ে যায়, লবণ লাগাতে দেরি হচ্ছে, ওই মালটা অ্যাকচুয়ালি কম দাম দিই, কিন্তু যে মালটা ভালো ওই মালটা অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে। মৌসুমী ব্যবসায়ীরা তো ধরেন হাজারীবাগের যারা বড় বড় শিল্প হয়, চামড়া ট্যানারির মালিক,
তারা তো এই বছর চামড়া তেমন কিনবো না, কারণ তাদের আগের স্টক আছে। এদিকে বাইরে কোনো এক্সপোর্ট নাই, নেয় না, চামড়া নেয় না, বায়াররা নেয় না, এই কারণে এদিকে চামড়ার দাম কম। এদিকে চলে না, ওইদিকে বেচতে পারলে না কিনবো, এই জন্য কিনে কী করবো, ফত হয় না, লস খাওয়া লাগে, এর লেগে অনেকজনে কিনে না, তখন ফালামেলা হয় আর কি। দাম পায় না কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা থাকে। দেখা গেছে চামড়ার পর্যাপ্ত পরিমাণ সেল থাকে না, বিদেশি বাইরেরা তেমন আসে না, না আসার কারণে বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে 1 বছর যাবত এমন চলতেছে। এই কারণে দেখা গেছে কাঁচামাল যে কি ক্রয় করব তা মালিকেরা দেখা গেছে আগে যে বিক্রি করতে না পারলে তারা ক্রয় করতে পারে না ঠিক মতন। চলতি বছরে চামড়া সংরক্ষণ নিয়ে নতুন বিপাকে পড়বেন ব্যবসায়ীরা, এমন ধারণা করেছেন কিছু কিছু চামড়া ব্যবসায়ী। গত বছর 500 থেকে 650 টাকা প্রতি বস্তা লবণের দাম থাকলেও এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 1500 থেকে 2000 টাকায়। লবণের দাম বেড়ে যাওয়া আর এর কম ব্যবহারের আশঙ্কা থেকে তৈরি হতে পারে নতুন সমস্যা। এখন তো আমাদের সমস্যা আছে লবণের উপরে। যে লবণ আমরা 300-400 টাকা কিনতাম, এখন লবণ হয়ে যাচ্ছে 1400-1500 টাকা বস্তা। এখন তো চামড়া বাঁচাতে আমাদের অসুবিধা হয়ে গেছে। এখন যেহেতু লবণের সিজন না, সেহেতু লবণের দাম একটু বেশি। এটা প্রতি বছরে হয়, এটা সিন্ডিকেট করে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা সিন্ডিকেট করে এই লবণগুলোর দাম ঈদের সময় বাড়িয়ে দেয়। না, লবণের ব্যবসায়ীদের ভিতরে সিন্ডিকেট নাই, তবে ওই যে পানি আসা বেশি পানি হওয়ার কারণে লবণটা বেশি তৈরি হইতে পারতেছে না, তার কারণে আর কি বেশি একটা দেখা যাইতেছে। অনেক লবণের কারণে এবার চামড়া পচতে পারে, ট্যানারির মালিকের কিছু করার নেই। আপনার 1 বস্তা লবণের দাম 1400 টাকা, মাল লাগান যাবো 7 পিস মালে কত টাকা কস্টিং পরে দেখেন, 150 টাকা পিস লবণ নিয়ে যাবো, কারিগর 25 টাকা। 175 টাকা লবণ গেলে 1 পিস চামড়ার ভিতরে কয় টাকা মালিকের পড়বে? এটা যদি সরকার ভর্তুকি দেয়, নিলে ইন্ডিয়ার থেকে লবণ আমদানি করে ট্যানারির মালিক করতে তেলে সাশ্রয় হইব, নিলে কিছু করার নেই, চামড়া পচতেও পারে। লবণের দাম বেড়ে যাওয়ায় চামড়া শ্রমিকদেরও দুশ্চিন্তার শেষ নেই। তাদের আশঙ্কা, লবণের দাম না কমলে ট্যানারিতে চামড়া আসবে কম, এতে অর্থনৈতিকভাবে চামড়া শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা। মনে করেন আমরা ওখানে লবণ পাইতেছি না, লবণের দাম হয়েছে মনে করেন 1100 টাকার বস্তা 1500 টাকা হয়েছে ওখানে। এই ধান চামড়া পড়েছে, লবণ নাই, এই কয়টু লবণ দিয়া কাজ বন্ধ করে বয়ে থামান লাগবো, আর লবণ না দিলে মাল পয়সা দিব। এটা মনে করেন ওখানে আমরা যা শুনতেছি সমুদ্রের ফেনা নেই, আমার কাছে লাগে সিন্ডিকেট কইরা এরা বয়ে রয়েছে। কারণ সরকারের ইন্ডিয়ান লবণ আনা দিয়ে দোক, আমরা কাজ করে খাই, দাম বাড়ায় বীজ বাড়ায়। কোরবানি এসে সামনে, কোরবানিতে মনে করেন লবণ ছাড়া কোনো কাজ হইব না, সব চামড়া পয়সা দিব। লবণের দাম বাড়বে, আরো সব মিল আছে, মালের আমদানি বেশি হবে। আমরা ফুইরারা যে একটা চামড়া মনে করেন আপনি ব্যবসায়িক আপনি 500 টাকা দিয়ে কিনে লুই, কিনে 800। ট্যানারির মালিকের কাছে আনলে তুই 800 দিয়ে কিনবো না, ট্যানারির মালিকদের তো একটা নির্ধারিত দাম আছে। সবাই কেউ 550 কয়, কেউ 500 কয়, কেউ 490 কয়, কেউ 1400 কয়, কেউ 1450 কয়। ট্যানারির মালিক তো আর 2000 দিয়ে কিনতে পারবো না, এটা হলো ফলস কথা। বর্তমান একটা লবণের বস্তা হয়েছে 1450 টাকা, তো এটা কি লবণের গায়ে যাইব না? আমি 5টা শ্রমিক নিয়ে কোরবানির চামড়া কিনব, একজনের দৈনিক হাজিরা দিতে হবে 2000 টাকা, তো এগুলা কি কোরবানির চামড়া গায়ে পড়বো না? কাঁচা চামড়া কেনা নিয়ে এবার আড়তদারদের আগ্রহ কম, কারণ লবণের দাম বেড়েছে দ্বিগুণ। এখন আড়তদারদের প্রশ্ন, কোরবানির ঈদের আগে হঠাৎ করে লবণের দাম বাড়লো কেন? কাঁচা চামড়া ব্যবসার সাথে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব এই সমস্যা থেকে সমাধানের উপায় কী। কাঁচা চামড়া কেনা ও সংরক্ষণের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলেছি বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ডাইজিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের সাথে। প্রতি বছর আমরা 20 থেকে 25% চামড়া শুধু এই লবণের কারণে এবং দেরিতে লবণ দেওয়ার কারণে আমরা কিন্তু প্রাথমিক প্রক্রিয়াটা করতে পারি না, বিধায় 20 থেকে 25% চামড়া আমাদের নষ্ট হয়ে যায় এবং আমরা বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হই। ট্যানারি শিল্পনগরী ট্রান্সফারের যে বিষয়টা আছে, এটা কিন্তু এখনও সুরাহা হয়নি। তদ্রূপ তারা কোর্ট তাদেরকে বলেছে 10,000 টাকা করে দাও, তোমরা এখানে কাজ করো। তো তারা কিন্তু একটা অনিশ্চয়তার মুখে ভুগতেছে। তদ্রূপ এগুলোর একটা মানে ফাইনালি আলটিমেটাম যদি দিয়ে দেওয়া হয়, তাহলে এরাও খুব কুইকলি কিন্তু
তাড়াতাড়ি প্রক্রিয়াটা করতে পারবে চামড়ার। কারণ লবণ দিয়ে দেওয়া চামড়া আমরা 3 মাসের বেশি রাখা খুব কষ্টসাধ্য ব্যাপার। আপনার যানজটের কারণে পথে আপনার নানান বাধা আছে, চামড়ার ট্রাকগুলো আসলে চাঁদাবাজি নানান বিষয় আছে, এগুলি তারা উতরিয়ে আস্তে আস্তে আমাদের এখানে প্রায় চামড়াগুলো 48 ঘন্টা 72 ঘন্টা লেট করে ফেলে লবণ ছাড়া চামড়াটা। তদ্রূপ এই চামড়াটা তো এই গরমে আপনি 12-14 ঘন্টার বেশি রাখতে পারবেন না। আপনি 72 ঘন্টা পরে আসলে সেই চামড়া তো মূল্যই থাকবে না, রিসেল ভ্যালুই থাকবে না। এই সমস্ত কারণেও অনেকে একেবারে কান্নাকাটি করে অনেকে মানে তার পুঁজি হারিয়ে গেছে এখান থেকে, কিন্তু সেটা হলো তার অপরিপক্কতার কারণে, অনভিজ্ঞতার কারণে। তিনি এক শ্রেণীর লবণ ব্যবসায়ীকে দোষারোপ করলেন। লবণের দাম না কমলে চামড়া শিল্প হুমকির মুখে পড়বে। তিনিও শঙ্কায় আছেন। যেভাবে লবণের দাম বাড়ছে, যদি এই দুনো জায়গায় যদি এক জায়গায় যদি প্রসেসিং করে, তাহলে এইটা মানে পুরা চামড়াটাই 60% চামড়া নষ্ট হয়ে যাবে। যারা চামড়াটা কিনে অতি তাড়াতাড়ি 6 ঘন্টার মধ্যে যেন পৌঁছে দেয়। লবণ ব্যবসায়ীদের শীর্ষ নেতারা এই অভিযোগ অস্বীকার করে লবণ আমদানিকারক ও সরকারি সিদ্ধান্তের উদাসীনতাকে দোষারোপ করেন। 1.5 লক্ষ টন আমদানি করার কথা বলে এই লবণটা আসবে বলে আমরা অপেক্ষা ছিলাম। এখন অবস্থায় ওই লবণটা তো আমদানি করলো না আমদানিকারকরা, যারা লাইসেন্স আছে যাদের মিল আছে, তারা এই লবণটা আমদানি না করাতে আমাদের ক্ষতি হয়েছে বিরাট। এখন লবণ গত বছর ছিল 650 টাকা, এখন ওই লবণ হয়েছে 1550 টাকা, বর্তমান আজকে বাজার 1600 টাকা চলতেছে। আরও সামনে কোরবানি আসতেছে, আরও 200-300 টাকা বাজার বাড়বে। অলরেডি 2000 টাকা চামড়া লবণের দাম পড়ে যাবে 74 কেজি। লবণের দাম বাড়ানোর কারণটা হয়েছে মেল আলাদের কারণ। তাদেরকে সরকার তো অনুমতি দিয়েছে 1.5 লাখ টন আনার জন্য, তারা তো ঘুরিমিশি করে আজকে 15-16 দিন হয়ে গেছে তারা আমদানি করলো না লবণটা। কেন করলো না? তাদের কাছে স্টকে লবণ আছে, তারা মাঠ পর্যায়ে লবণটা যে তুলে রাখছে সেগুলো তো গুডাউনে তারা তুলেছে, মেলে তো তাদের লবণ থাকে না। আমরা যখন কিনতে যাই তাদের কাছে সবসময় লবণ পাইতেছি, লবণ তাদের কাছে কোনো ঘাটতি নেই, কিন্তু দাম তারা সিন্ডিকেট করে বাজারটাকে বাড়ায় রাখছে। রপ্তানি ব্যুরোর তথ্য অনুযায়ী 2013 থেকে 2014 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে দেশের রপ্তানি আয় ছিল $74.55 লাখ। 2014 থেকে 2015 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে দেশের রপ্তানি আয় ছিল $3,120 কোটি। চলতি 2015 থেকে 2016 অর্থ বছরে সরকার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে $3,350 কোটি। চামড়া ব্যবসার সাথে জড়িত সব শ্রেণীর ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, জেনেছি ভিন্ন ভিন্ন মত। এ নিয়ে আরও কথা হয় বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে। ঈদুল আজহা উপলক্ষে কিন্তু আমরা বছরের প্রায় 50% চামড়া সংগ্রহ করে থাকি। এইখানে যেহেতু 50% চামড়া এখানে সংগ্রহ হয়, সেই কারণে কিন্তু একটা ট্যানের মালিকদের একটা ব্যাপক প্রস্তুতি থাকে। কিন্তু এই বছর সবচেয়ে খারাপ বিষয় হলো যে লবণের মূল্য গত বছরে ছিল 600 টাকা বস্তা প্রতি, এখন এই বছর এটা 1200 টাকা 1300 টাকা হয়ে গেছে। এইখানে কিন্তু একটা লবণ সংকটের কারণে আমরা কিন্তু শঙ্কিত যে এই চামড়াগুলো আপনার সঠিকভাবে প্রিজার্ভেশন করা হয় কিনা। যদি লবণের স্বল্পতার হয় তাহলে কিন্তু আপনার এই চামড়াগুলো আপনার পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং গুণগত মান নষ্ট হবে। এখানে যারা মৌসুমি ব্যবসায়ী বিশেষত তারা অধিক মুনাফার আশায় কিন্তু আপনার এই ব্যবসায় নেমে দেখা যায় যে তারা যেখানে একটা প্রতি পিস চামড়ায় 6 কেজি লবণ লাগবে সেখানে তারা 2 কেজি ব্যবহার করে। আর যদিও এই বছর লবণের মূল্য বৃদ্ধি হয়েছে, এই বছর কি হয় আমরা আসলে জানি না ঠিকমতো। যদি আমরা কম্পিটিটিভ প্রাইসে না কিনতে পারি কাঁচা চামড়া, তাহলে কিন্তু আমরা ওই বিদেশি ক্রেতাদের ধরে রাখতে পারবো না। তারা কিন্তু অলরেডি এই দেশ থেকে চলে গেছে, অনেক অর্ডার আমাদের থেকে হাতছাড়া হয়েছে শুধুমাত্র মূল্যের জন্য। কিছু মৌসুমি ব্যবসায়ী আপনার মাঠ পর্যায়ে নেমে যায়, যে মৌসুমি ব্যবসায়ীরা আসলে আদৌ চামড়া ব্যবসার সাথে কোনো সংশ্লিষ্ট না। আমি মনে করি যে যারা প্রফেশনাল, যারা চামড়ার ব্যবসা বুঝে, তারাই আসলে মূলত এই ব্যবসা আসা উচিত এবং এই চামড়া ক্রয় করা উচিত। সরকারের থেকে একটা চাপ আছে যে কাঁচা চামড়া ঢোকার উপরে বিধিনিষেধ আরোপ আছে হাজারীবাগে। এইটা যদি খুব কঠোরভাবে আরও করা হয় তাহলে কিন্তু আপনার চামড়া কেনা নিয়ে একটা জটিলতার সৃষ্টি হবে। আমরা কথা বলেছি কাঁচা চামড়ার ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীদের সাথে, কথা বলেছি মৌসুমি ব্যবসায়ীদের সাথে, কথা বলেছি আড়তদার এবং মালিক সমিতির সাথে। কথা বলে আমরা বুঝতে পেরেছি এর মূল্য এবং এর ক্রয় বিক্রয়ের যে ভোগান্তি, সেখানে একজন দুষছেন আরেকজনকে। কাজেই সব শুনে বোঝা যাচ্ছে যে এর থেকে পরিত্রাণের খুব একটা সহজ কোনো উপায় নেই। কিন্তু কেন?